স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়েরও নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। সকাল 10টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করবে। আপনাদের প্রতি আমার আহ্বান, জনগণের প্রত্যাশা পূরণ করে কাজ করবেন। জনসম্পৃক্ততা বাড়িয়ে চুরি, ডাকাতি, গুম, খুন, রাহাজানি, মাদকসহ সমাজের সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে। আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত একজাক মেধাবী চৌখুশ পুলিশ অফিসার হিসাবে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন। আপনাদের এই নতুন কর্মজীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জামায়াত নেতা আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন। জুলাই আগস্টে গণহত্যায় করা মামলায় 3 পুলিশ সদস্য আরশাদ হোসেন, ইমাজ হোসেন এবং চঞ্চল কুমার সরকারকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে 27 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন এবং কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন দুদক। এই আবেদনের শুনানির জন্য আগামী 2 মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে দেওয়া নিম্ন আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। অজ্ঞাত উৎস থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তহবিল সংগ্রহের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2011 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, 2014 এবং 2018 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসককে ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গেছেন, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে, বাকি সবার বিরুদ্ধে মামলা হবে না। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিগগিরই শূন্য থাকা 9টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না। মোখলেসুর রহমান বলেন, সরকার কারো বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া শুধুমাত্র সেটাই নেওয়া হয়েছে। আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের
আধুনিকায়নে 4 বছরে কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি রপ্তানি হারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই বাছাই করে সেগুলো সমাধান করা হবে। আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণীর আয়কর জমা অনলাইনে দাখিল করতে হবে। একই সঙ্গে কর্পোরেট ট্যাক্স অনলাইনে দেওয়া যাবে, তবে এর আগে অনলাইনে কর দেওয়ার সকল সমস্যার সমাধান করা হবে। ইনকাম ট্যাক্সে আপনারা দেখেছেন যে আমাদের টার্গেট হচ্ছে সেখানেও আপনারা যাতে স্বস্তি পান, বিশেষ করে কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়াররা যাতে অকারণে হয়রানির শিকার না হন, সেজন্য আমরা বলছি যে অডিট সিলেকশন হবে রিস্ক বেসড এবং এটা অটোমেটেড পদ্ধতিতে। সেটা যদি করতে হয় আমার ডাটা লাগবে। পেপার রিটার্ন দিলে কিন্তু আমি ডাটা পাবো না এবং সেটা আমরা কখনোই কমপ্লিট করতে পারবো না। যে কারণে আমরা এবার পরীক্ষামূলকভাবে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা বললাম যে কিছু সেক্টর আমরা কম্পালসারি করি। রেজাল্ট বেশ ভালো, আমরা ফিডব্যাক পেয়েছি। এরপরেও আমরা খুব অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করবো। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করবো, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। দর্শক, এবার মাই টিভি বিশেষ। সংস্কার আগে নাকি নির্বাচন, এই প্রশ্নে বিএনপির সাথে জামায়াতের দূরত্ব রয়েছে বলে মনে করা হয়। সেই দূরত্ব আসলে কতটা একান্ত, সাক্ষাৎকারে তা পরিষ্কার করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি জানিয়েছেন, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সংস্কার চায় তার দল, যাতে কোনোভাবেই নির্বাচন নিয়ে প্রশ্ন না ওঠে। 6 মাসের মধ্যেই সংস্কার সম্ভব এবং তা করা হলে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনে যেতে জামায়াতেরও কোনো অসুবিধা নেই বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে অবসান হয় ফ্যাসিবাদী শাসনের। এর 3 দিন পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শুরুতে রাজনৈতিক দলগুলো সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপের উপর গুরুত্ব দিলেও পরবর্তীতে এক ধাপ এগিয়ে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানায় বিএনপি সহ মিত্র কয়েকটি দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। যদিও জামাত সহ অন্য কয়েকটি দলের অবস্থান ছিল ভিন্ন। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে, তবে এর আগে মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। এহেন পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছালে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে আপত্তি নেই বলে জানিয়ে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এ বিষয়ে কথা হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের সাথে। বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত টেন্টেটিভ যে টাইম, যে আইডিয়া তারা দিয়েছেন, তার মধ্যে ওনারা নির্বাচন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনীয় সংস্কার কাজটা তার আগে সারতে হবে এবং আমরা বিশ্বাস করি এটা সারা সম্ভব। জামাতের শীর্ষ এই নেতা মনে করেন, সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনের আয়োজন করা হলে তা কোনোভাবেই অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে না। উইদাউট রিফর্ম ইলেকশন প্রক্রিয়ার সাথে রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলো ইনভলভ হবে, তো সেখানেই তো ফ্যাসিবাদের দোসররা একটা বড় সংখ্যক রয়ে গেছে। তো উইদাউট এনি রিফর্ম যদি ইনারাই নির্বাচন পরিচালনা করেন, তো সেই নির্বাচন নিরপেক্ষ হবে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। জামাত সেক্রেটারি জেনারেলের মতে নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে হবে দীর্ঘমেয়াদী সংস্কার। আমরা তো রাষ্ট্রের সমস্ত অর্গানের সংস্কার এখন করতে বলছি না, ইট উইল টেক টাইম। এটা একটা নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব, কারণ আমাদের রাষ্ট্রের সমস্ত বিভাগগুলো কিন্তু পলিটিসাইজ হয়ে গেছে, করাপ্ট হয়ে গেছে। তো এটার জন্য সময় লাগবে, 2-4 বছর লাগবে। এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। তো ইলেকশনের সাথে রিলেটেড যে সমস্ত বিভাগ, সেগুলোর সংস্কার 6 মাসের মধ্যে করা সম্ভব। দেন ইলেকশনের একটা রোডম্যাপ ঘোষণা হতে পারে। ডিসেম্বরের মধ্যে সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারলে নির্বাচনে অংশ নিতে জামাতের কোনো অসুবিধা নেই বলেও সাফ জানিয়ে দেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তো সেই জন্য সরকার তো ইলেকশনের একটা টাইমলাইন আইডিয়া দিয়েছেন। তো তার মধ্যে সরকার যদি নিরপেক্ষ করতে পারেন, তো আমরা অংশগ্রহণ করতে পারবো। পরিবেশ তৈরি হলে আমরা
নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি জামায়াত ইসলামী। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। উৎসমুখে বাঁধ, তীর দখল করে অবৈধ স্থাপনা, শিল্প কারখানার দূষণ, নাব্য সংকট সহ নানা কারণে খুলনার অধিকাংশ নদ নদী এখন মৃতপ্রায়। বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে এসব নদী সংলগ্ন এলাকায় একদিকে যেমন ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, অন্যদিকে জীবিকার পথ কমে এসেছে জেলেদের। আর নদী বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র পরিকল্পনাতেই সীমাবদ্ধ। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস। উপকূলীয় জেলা খুলনা সহ বিভাগে নদীর সংখ্যা 138টি। এই বিভাগে 37টি নদীর অস্তিত্ব বর্তমানে রয়েছে সংকটাপন্ন অবস্থায়। দখল, অপরিকল্পিত সেতু নির্মাণ, বাঁধ, স্লুইস গেট, পলি ভরাট, শিল্প বর্জ্য দূষণ ও দখলের কারণে এসব নদী এখন হুমকির মুখে। নদী ভরাট হয়ে যাচ্ছে, আমাদের পানি সরবরাহ এখানে হচ্ছে না, পলি পড়ছে না, এবং জমির যে উর্বরতা, এই উর্বরতা নষ্ট হচ্ছে। শুধু তাই নয়, নদীগুলো থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় দেখা দিয়েছে ভাঙন। এসব নদী রক্ষা ও পরিকল্পিত বালু উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর। আমরা যখন ছোট ছিলাম সে সময় এখান থেকে জাহাজ চলতো, এখন আসছে এই ব্রিজটা হওয়াতে এই নদীটা পুরোপুরি একদম ভরাট হয়ে গেছে। অবৈধ বলে বটে কাটা দখল করে আছে। প্রশাসন এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কর্ণপাত করে না বা দেখভাল করছে না। নদী থেকে অবৈধ দখলদার উচ্ছেদের আইন থাকা সত্ত্বেও নেই কার্যকরী কোনো পদক্ষেপ বলছেন পরিবেশবিদরা। সেটি দেখার জন্য যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষ আসলে এ ব্যাপারে অনেকটা উদাসীন, দায়িত্ব জ্ঞানহীনতা তারা পরিচয় দিচ্ছেন। এ বিষয়ে গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর জেলা প্রশাসন বলছে নদী বন্দোবস্ত ও অবৈধভাবে দখলের সুযোগ নেই। দখলের সাথে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার লোক পাঠায় ভিজিট করে দেখে যদি আমরা মনে করি যে অবৈধ বালু উৎপাদন হচ্ছে, তাইলে আমরা এটা আমাদের অফিসিয়াল চিঠির মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করব। নদী ভরাটের যে ইস্যুটা, এটা দখলদারদের যে ইস্যু, রেসপেক্টিভ যে উপজেলা আছে, এসিল্যান্ড আছে, তারা দেখবে আর কি। আর যদি আপনাদের কোনো স্পেসিফিক ইস্যু থাকে আমাদের কাছে দিলে আমরা ওইটা দ্রুত ব্যবস্থা। পরিবেশবাদীদের মতে নদী, খাল, জলাশয় পরিবেশের ভারসাম্য রক্ষার একটি বিশেষ উপাদান। এসব যদি বাঁচানো না যায় তবে পরিবেশের বিপর্যয় দেখা দিবে। শামস রাবিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। বয়লারে লিকেজ হওয়ার কারণে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার 4 দিনের মাথায় আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরে পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। 525 মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির 3 ইউনিটের মধ্যে শনিবার সন্ধ্যায় 125 মেগাওয়াটের 1 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলক শুরু হয়। রাত 8টার পর থেকে এই ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে শুরু করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে রক্ষণাবেক্ষণ এবং যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন যাবৎ 2 ইউনিট বন্ধ থাকার পর গত 18 ফেব্রুয়ারি 1 নম্বর ইউনিটের বয়লারে লিকেজ দেখা দিলে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।